স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে কৃষকরা চালাতে পারছেন না সেচ পাম্প, খাদ্য উৎপাদন নিয়ে অনিশ্চয়তা। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা, বেকায়দায় সাধারণ ভোক্তা। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার বিস্তারিত। জ্বালানি তেলের অভাবে দেশের বিভিন্ন স্থানে সেচ পাম্প চালাতে পারছেন না কৃষক, চলছে না ট্রাক্টরও। ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে কৃষকদের মাঝে। সেচ পাম্প নিয়েই ফিলিং স্টেশনে জ্বালানি নেয়ার এই দীর্ঘ লাইন কৃষকদের। ঠাকুরগাঁওয়ের মতো প্রায় সব জেলা উপজেলায় এখন একই দৃশ্য। সেচ দিতে না পারায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কৃষি কার্যক্রম। অনেকে খেতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। কিন্তু আকাশে বৃষ্টি না হলে আমাদের খুব মরণ হতো, আর ধানগুলো আমাকে তো দিতে হবে সপ্তাহে একদিন। আমাদেরও কাজ সিস্টেম করে দেয়, তাহলে তো আমরা মেশিন আনতে হয় না। 200 টাকা তেল যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, এভাবে কিভাবে আমরা চলবো? মেশিন যেগুলো জ্বালানি নির্ভর, সেই মেশিনগুলোতে আমরা এরকম প্রত্যয়নপত্রের মাধ্যমে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করতেছি। বড় আবাদের ভরা মৌসুম চলছে। ফসল উৎপাদনে জমিতে প্রতিদিন দিতে হচ্ছে সেচ। এমন সময় দীর্ঘদিন ফসলি জমিতে পানি দিতে না পারায় ধান ও মরিচ সহ বিভিন্ন মৌসুমি শাকসবজির ক্ষেত শুকিয়ে যাচ্ছে। জমিতে পানি দিতে না পারায় বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। তেল থেকে বলছে তেল লাই, আমরা কি করে চাষ করবো? লাগবে 10 লিটার তেল, আমি বললাম 5 লিটার তেল, আমাদের তো আবাদ হবে না, আমার আবাদ নষ্ট হয়ে যাবে। পাম্প মালিকরা বলছেন চাহিদার তুলনায় ডিপো থেকে তেল সরবরাহ কম করা হচ্ছে, তাই বিকল্প পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। যেখানে 13,500 তেল আসবে সেখানে দিচ্ছে হয়তো 7,000, 6,000, 8,000। সেই পরিমাণ তেল নিয়ে এসে ভাড়ার পরিমাণ বেশি পড়ছে। এই পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে, আমাদের মাঠ পর্যায়ে উপসহকারীরা পরামর্শ দিচ্ছে। পাশাপাশি আমরা ইতিমধ্যে প্রায় 60 থেকে 70টি সৌরচালিত সেচ মেশিন বসানো হয়েছে বিভিন্ন কৃষকের মাঠে। আমরা এটা আরও বৃদ্ধি করার চেষ্টা করছি। পার্বত্য অঞ্চলেও জ্বালানি তেলের প্রকট প্রভাব দেখা দিয়েছে। জেলা উপজেলার বিভিন্ন এলাকায় সেচের অভাবে কৃষি জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। পানি নাই, সবগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি তা করবো? তেল নাই, পাম্পে তেল আমাকে দিতে না। 2 রাত একদিন ছিলাম, তারপরে তেল পাইনি। এরপরের দিন 9 ঘন্টা ছিলাম, তারপরে তেল পাইনি। আজকে 4 দিন সিরিয়ালে আছে। কৃষকদের সেচ পাম্পের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র গরমে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না জ্বালানি তেল। বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ, যেগুলো খোলা আছে সেখানেও তেল দেয়া হচ্ছে সীমিত আকারে। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ কম, সর্বোচ্চ সংখ্যক গ্রাহককে দেওয়ার জন্য সীমিত আকারে তেল দিচ্ছেন তারা। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যা যত দীর্ঘায়িত হচ্ছে, বৈশ্বিক জ্বালানি সংকট তত গভীর হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশেও। 1 মাস ধরে দেশে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে তা দিন দিন বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পগুলোয় দেখা যাচ্ছে তেল সংকট, দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তি। রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ, যেগুলো খোলা আছে সেখানে দীর্ঘ লাইন। রাজারবাগে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমি বের হয়েছি 10টায় বেরোয় পরিব্যাগ গেছি। পরিব্যাগে প্রায় 1 কিলোমিটারের বেশি লাইন। গেছি হলো হাজিপাড়া যে পাইনে গেছি। গুলশান থেকে যে মহাখালীর দিকে রাস্তাটা গেছে ওইখানে 2টা পাম্প, ওইটা তো পাইনি। পরে আবার আসছি এখানে 1.5 ঘন্টা সিরিয়ালে থেকে পরে 200 টাকার তেল পাইছি। প্রায় 3টা পাম্প ঘুরে এইখানে আসলাম, কিন্তু সবচেয়ে বড় কষ্ট লাগতেছে এটা রোদের মধ্যে 1 ঘন্টা দাঁড়ায় মাত্র 200 টাকার তেল পাবো। আর আমি তো অফিস করি, আমার 200 টাকা তেলে তেমন বেশি হবে না। 200 টাকার 1.5 লিটারের মতন এরকম তেল হয়। দীর্ঘ অপেক্ষার পর তেল মিলছে সীমিত আকারে। যতটুকু তেল দেওয়া হচ্ছে তাতে প্রয়োজন মিটছে না বলে জানান গ্রাহকরা। 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে যদি 500 টাকার অকটেন পাই, এই 500 টাকার অকটেন আমি কিভাবে চলবো বলেন? কোনো মতেই কাজ হচ্ছে না। এই যে 500 টাকার তেল দেয়, 500 টাকার তেল দিয়ে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়ি চলে, তারপরে আবার এই যে অবস্থা। যে জ্যামের অবস্থা, তো জ্যামে 200 টাকা তেলে শেষ হয়ে যায়।
পাম্প কর্তৃপক্ষ বলছে তাদের কাছে যতটুকু তেল আসছে তা পর্যাপ্ত নয়। সবাই যেন পায় সেজন্য মোটরসাইকেলে 200 টাকা এবং প্রাইভেট কারে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। আমাদের যতটুকু দিচ্ছে আমরা সবাইকে 500 টাকা 200 টাকা 300 টাকা আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। আমাদের চাহিদা অনুযায়ী যদি তেল দিত, অনেকে ফুল ট্যাঙ্কি চাচ্ছে, 1000 টাকা চাচ্ছে, 2000 টাকা চাচ্ছে, আমরা সবাইকে এরকমভাবে দিতে পারতাম। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে একই যানবাহন বারবার তেল সংগ্রহ করায় অনেকেই পাচ্ছেন না। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এবার জ্বালানি তেলের সংকটের খবর জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মলয় দে। কথা বলবো তার সাথে। মলয়, জেলার জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন? জি আনোয়ার, আপনি জানেন যে সারা দেশের মতো ভোলায়ও কিন্তু জ্বালানি তেলের সংকট চলছে। এর প্রভাব কিন্তু ইতিমধ্যে বিভিন্ন খাতে কৃষি, যানবাহনের বিভিন্ন দিক থেকে কিন্তু প্রতিকূল প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মোটরসাইকেল আর অন্যান্য যানবাহন চালকরা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছে। বিভিন্ন পাম্পে ঘুরেও তারা তাদের কাঙ্ক্ষিত তেল কিন্তু পাচ্ছে না। আমি এখন অবস্থান করতেছি ভোলা শহরের এই রহমান অ্যান্ড সন্স নামে একটি পেট্রোল পাম্পে। এখানে কিন্তু আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলাম। তো যা দেখেছি, সকাল থেকে দীর্ঘ লাইন ছিল। তেল নিতে এসেছে অনেক যাত্রী চালকরা। তো তেল না পেয়ে অনেকে কেউ পেয়েছে, কেউ না পেয়ে ফিরে গেছে। তো এখানে তেলের যে আমি কথা বলেছিলাম চালকদের, যারা তেল নিতে আসা লোকজনদের সাথে, তারা বলতেছে যে আমরা যে পরিমাণ তেল আমাদের প্রয়োজন, আমরা কিন্তু সেই পরিমাণ তেলটা পাচ্ছি না। এখানে 200 টাকার তেল দেওয়া হচ্ছে, যা এটা তাদের খুবই স্বল্প হয়ে যায়। তারা দেখা যায় যে ভোলা থেকে তারা পথ যেতে পারে না, তাদের কাজে বিঘ্ন ঘটে। ভোলায় প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন যে প্রশাসনের পক্ষ থেকে মজুদ তেলের বিরুদ্ধে অভিযান কিন্তু চলতেছে। গত কয়েকদিনের 4টি অভিযানে কিন্তু প্রায় 10,000 লিটার তেল জব্দ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক তৎপরতা চলেছে মজুদ তেল উদ্ধারে। এদিকে আমি কথা বলেছিলাম পাম্পের যারা পরিচালক আছে তাদের সাথে। তারা বলছে যে আমরা সকাল থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আমাদের তেল ছিল আমরা তেল দিয়েছি, কিন্তু এখন তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা এখন তেল দিতে পারছি না। তো এই যে আপনারা দেখছেন পেছনে কিন্তু এখন তেলের জন্য কিন্তু অপেক্ষা করছে চালকরা। তো সব মিলিয়ে বলা যায় যে ভোলার তেল নিয়ে খুব সংকটাপূর্ণ অবস্থার মধ্যে আছে যাত্রীরা। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তেলের। জি মলয়, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মলয় দে। গ্যাসের দাম বৃদ্ধি করায় নাকাল সাধারণ মানুষ। সে অবস্থায় নিত্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ভোক্তারা। নওগাঁয় ভোক্তা পর্যায়ে এলপিজির দাম প্রতি কেজিতে বৃদ্ধি করা হয়েছে 32 টাকা 30 পয়সা। হঠাৎ গ্যাসের দাম বৃদ্ধিতে চরম বেকায়দায় পড়েছেন সাধারণ ভোক্তারা। সকল কিছুর দাম নতুন করে বৃদ্ধির আশঙ্কা করছেন তারা। কুষ্টিয়ায় খুচরা বাজারে 12 কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1800 থেকে 1850 টাকা দরে, তবে ডিলার পর্যায়ে বিক্রি হচ্ছে 1790 টাকায়। এলপি গ্যাসের দাম বৃদ্ধির আরও খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান। মাহফুজ, গ্যাসের দাম বৃদ্ধির প্রথম দিনে সাধারণ ভোক্তাদের মাঝে কেমন প্রভাব দেখছেন, কি বলছেন তারা? আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ির একটি ফিলিং স্টেশনে। আপনাকে একটু জানিয়ে রাখার চেষ্টা করছি, গত 2রা এপ্রিল কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বাজার ঘুরে দেখেছি বিভিন্ন খুচরা এবং পাইকারি দোকানগুলোতে। সেখানে দেখেছি যে গ্যাসের দাম 15 কেজি যে গ্যাস রয়েছেন সেটি কিন্তু 387 টাকা বৃদ্ধি পেয়েছে। পূর্বে যেটি দাম ছিল 1341 টাকা, বর্তমানে সেটি হয়েছে 1728 টাকা। কিন্তু আমরা খুচরা দোকানগুলোতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে পূর্বে যেটি দাম ছিল 1300 করছে। যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু গ্যাসের দোকান থেকে অনেকেই দেখেছি আমরা ফিরে যেতে। তারা বলছেন যে দামটি নির্ধারণ করা হয়েছে সরকার থেকে, তার থেকে কিন্তু অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করা হচ্ছে।
আর এর প্রভাবটি পড়েছে কিন্তু শহর অঞ্চলে যারা বাসা বাড়িতে থাকেন তাদের উপরে। তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে আজকে সকাল থেকে জানিয়েছেন যে তারা গ্যাস কিনতে এসে কিন্তু অনেকেই ফিরে চলে যাচ্ছেন। এছাড়া কিন্তু আমরা যে গ্যাসের দোকানগুলো রয়েছে, খুচরা দোকান, তাদের দোকানদারদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আমরা বিভিন্ন গ্যাসের দাম কিন্তু বিভিন্ন আকারে বলছিলেন। তারা আমাদেরকে বলছিলেন যে খুচরা মূল্য হিসেবে ওমেরা গ্যাস 1850 টাকা, বসুন্ধরা টোটাল, যমুনা এবং ফ্রেশ এই গ্যাসগুলো কিন্তু 1850 টাকা খুচরা মূল্য বিক্রি করছে। বেশ কিন্তু কোম্পানির যে গ্যাসটি রয়েছে 12 কেজি, সেটি কিন্তু তারা 2050 টাকা কিন্তু বিক্রি করছেন। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে সরকার বেসরকারি যে গ্যাস দাম নির্ধারণ করেছেন 387 টাকা, সেই দামের চাইতে কিন্তু 1 থেকে 150 টাকা কিন্তু খুচরা বাজারে গ্যাস বিক্রি করা হচ্ছে। এছাড়া জি মাহফুজ, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহফুজুর রহমান। দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে 9 শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মারা গেছে এক শিশু। হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে 79 জন শিশু। ভোলায় হামের উপসর্গ নিয়ে 25 শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। জেনারেল হাসপাতালে 2টি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ঢাকা থেকে 30,000 ডোজ হাম রুবেলা টিকা জেলা ভ্যাকসিন স্টোরে পৌঁছেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 130 জন। টাঙ্গাইলেও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 23 শিশু। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 8 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দর্শক, হাম আক্রান্তের আরো খবর জানবো বগুড়ার সহকর্মী ববিন রহমানের কাছ থেকে। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ববিন, হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন, আর হাম আক্রান্ত নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আনোয়ার, রাজশাহী বিভাগের মধ্যে বগুড়া জেলায় হামের প্রকোপ কম। এখন পর্যন্ত এই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 59 জন শিশুর হামের নমুনা সংগ্রহ করা হয়েছে। যেই নমুনাগুলোর মধ্যে 45 জন শিশুর নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে 2 জন শিশুর হাম পজিটিভ পাওয়া গিয়েছে এবং 2 জন শিশু সুস্থ হয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে গত মঙ্গলবার একজন শিশু হামের উপসর্গ নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ভোরের দিকে শিশুটি মারা যান। এবং চিকিৎসক যেমনটি জানিয়েছেন যে হামের লক্ষণ ছিল তার মধ্যে এবং র্যাশ পাওয়া গিয়েছিল। এবং তার মৃত্যুর পরপরই কিন্তু আমরা যেমনটি এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষরা যেমনটি প্রস্তুতি গ্রহণ করেছেন যে হামের একটি আইসোলেশন ওয়ার্ড তারা আসলে এখানে চালু রেখেছেন, পৃথক একটি আইসোলেশন ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডেই কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমান এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট 11 জন শিশু হাম আক্রান্ত এবং তাদের এখন পর্যন্ত চিকিৎসা চলছে এবং নিবিড় পরিচর্যায় কিন্তু তাদের চিকিৎসা চলছে। এবং এই হাসপাতালের যেমনটি আমরা কথা বলে যেমনটি জেনেছি, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে এখানে শয্যা বৃদ্ধি করে 50-এ উন্নীত করা হয়েছে এবং এই হামের যে প্রকোপ, এই প্রকোপের এই পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যেই কিন্তু বগুড়া সিভিল সার্জন থেকে আমরা যেমনটি জেনেছি যে 5000 টিকা কিন্তু প্রস্তুত রয়েছে এবং যা আগামী রোববার থেকে শিশুদের মধ্যে টিকাগুলো দেওয়া হবে। এই ছিল আমার কাছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হামের সর্বশেষ পরিস্থিতি। ববিন, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ববিন রহমান। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের লোহাগড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় 6টি ডাম্পার মেশিন জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চরম্বা থেকে 3টি, বড়হাতিয়া থেকে 2টি এবং সদর ইউনিয়ন থেকে একটি সহ মোট 6টি ডাম্পার জব্দ করা হয়। পুলিশ জানায়, খাস জমি ও টপ সয়েল কাটার অভিযোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মোট 6টি ডাম্পার জব্দ করা হয়। এছাড়া পুটিবিলা গৌরস্থান এলাকায় খাস টিলা কাটার দায়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে কাঁচা বাজারেও। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দাম বেড়েছে মাছ ও সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ঈদের পর সবজির দাম কিছুটা কমলেও সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। এক সপ্তাহের মধ্যে আবার বাড়তে শুরু করেছে দাম। কয়েকদিন আগেও ৬০ টাকায় পাওয়া বেগুন, শিম ও পটল এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ঢেঁড়স ও বরবটি পৌঁছে গেছে ১০০ টাকার ঘরে। ঈদের পরে বাজারের পরিস্থিতি একটু আমার মনে হচ্ছে একটু বেশি দাম নিচ্ছে। বিশেষ করে সবজির দাম তো ৮০ টাকার নিচেই নাই। আমি এখন কিনছি করলা, প্রত্যেকটা সবজির একটু দাম বেশি। কারণ বাজারের যে এখানে অনেক মালামাল থাকার কথা, এই হিসেবে আমরা একটু কম পাওয়ার কথা, কিন্তু সেই তুলনামূলক একটু দাম বেশি আছে। সব সবজি ১০০ টাকা কেজি, উস্তা ১০০ টাকা, বেগুন ১০০, শসা ৬০ টাকা, পটল ৮০ টাকা। ১০০ টাকা ৮০ টাকার নিচে বর্তমানে কোনো সবজি নাই। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের। কোরবানির আগে মশলার দাম আরও বাড়ার কথা জানান ব্যবসায়ীরা। এলাচি তো এগুলো মনে করেন ১ কেজি প্রায় ১-১৫০ টাকা মতন বা ২০০ টাকা বাড়ে। আর পাশাপাশি লবঙ্গ, দারচিনি এগুলো মনে করেন কেজিতে ৫০ টাকা ১০০ টাকা করে প্রতিদিন আস্তে আস্তে বাড়তেছে। আদা, রসুন, পেঁয়াজের দামে নেই পরিবর্তন, বিক্রি হচ্ছে আগের দামেই। আদা বেচতে আছে বর্তমান ভালোটা বেচতে আছে ১৮০, নর্মালটা বেচতে আছে ১৫০ টাকা। আর পেঁয়াজ ভালোটা বেচতে আছে ৪০ টাকা, আর কাটি বেচটা যেটা বেচতে আছে এটা ৩৫ টাকা। আলু বেচতে আছে আপনার ২৫ টাকা কেজি, আর 7 আলুটা ২০ টাকা কেজি, আর রসুন ১০০ টাকা কেজি। সরবরাহ ঘাটতির কারণে সব রকম মাছের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বড় শোল মাছ ১২০০ টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, 400 শিং মাছ, মাগুর মাছ 600, টাকি মাছ বড় টাকি মাছ 500 টাকা কেজি। মাছের আমদানি কম দেয়, এই সময় দাম বেশি দেয়, আর যে সময় আমদানি বেশি দেয় এই সময় দাম কম দেয়। ইলিশ মাছের তো এখন সিজন না, আনসিজন এখন একটু দাম বেশি আছে। ঈদের পরে মানে কেজিতে ৫০-৭০ এরকম বেশি। সব দিক দিয়ে জীবন চালানো কঠিন। কোনটা কিনবো? মাছ কিনবো, মাংস কিনবো, সবজি কিনবো, কোনোটার দাম কম না, কিন্তু আমাদের বেতন তো বাড়ছে না। এ সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। নানা আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে উদযাপিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। শুক্রবার সকাল 10টায় বিএফডিসিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে চলচ্চিত্র কর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বিএফডিসির প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র্যালিতে চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিশেষ এই দিন ঘিরে রঙিন হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। আন্তর্জাতিক ইস্পাত কারখানা ও গুরুত্বপূর্ণ সেতুতে হামলার জবাবে আজ মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্টিল কারখানায় হামলা চালিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ডেটা সেন্টারেও হামলার দাবি করেছে তারা। এছাড়া হামলা চালানো হয়েছে ইসরায়েলের রাফায়েল অস্ত্র উৎপাদন কারখানাতেও। কুয়েতের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার মিনা আল আহমাদিতে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। গত বুধবার কারাজ শহরে অবস্থিত ইরানের সর্বোচ্চ সেতুতে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে, আহত প্রায় ১০০। এদিকে পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে IRGC। শুক্রবার ইয়েমেন থেকেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। চলমান যুদ্ধের মধ্যে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন ট্রাম্প। এছাড়া অপসারণ করা হয়েছে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। নেপালকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অপেক্ষা ছিল দ্বিতীয় সেমিফাইনালের ফলের দিকে। সেখানে সহজেই ভুটানকে উড়িয়ে দিয়েছে ভারত। তাতে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের। টুর্নামেন্টে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। শুরুতে পিছিয়ে পড়ে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। ফিফা 2026 বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় 2.5 মাস বাকি। এরই মধ্যে পারফরমেন্স বিশ্লেষণ করে সম্ভাব্য জয়ীর নাম ঘোষণা করেছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা সুপার কম্পিউটার অপটা। তার হিসেবে বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে এগিয়ে স্পেন।
এরপর রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। সুপার কম্পিউটারটি বলছে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা কম। কোন দল কোন গ্রুপে খেলবে তা নির্ধারিত হয়ে গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে সবুজ গালিচায় নামার সব আয়োজনই ঠিকঠাক, তবে মাঠের খেলা শুরু হতে এখনো প্রায় 2.5 মাস বাকি। এরই মধ্যে 2026 বিশ্বকাপ নিয়ে প্রথম ভবিষ্যৎবাণী করেছে ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা সুপার কম্পিউটার অপটা। সব দলের পারফরম্যান্স, ইতিহাস ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়েছে শতাংশের হিসাবে। সুপার কম্পিউটারটি বলেছে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি স্পেনের, আর একেবারেই সম্ভাবনা নেই জর্ডান, কুরাসাও এবং হাইতির। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, অপটার পূর্বাভাস অনুযায়ী স্পেনের সম্ভাবনা ধরা হয়েছে 15.83%। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তাদের সম্ভাবনা 12.77%। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি। স্পেন ও ফ্রান্সের পর রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই দুই দলে শিরোপা জয়ের সম্ভাবনা 10%-এর বেশি। শীর্ষ 5-এর শেষ স্থানে রয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন এই দলে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরা হয়েছে 6.92%। 1962 সালে ব্রাজিলের পর কোনো দল টানা 2 বার বিশ্বকাপ জিততে পারেনি। তবে এবার ফুটবল পরাশক্তিকে শীর্ষ 5-এর বাইরে রেখেছে সুপার কম্পিউটার। অপটার পূর্বাভাসে তারা আছে 6ষ্ঠ স্থানে, এর পরের স্থানটি জার্মানির। অপটার চোখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চ্যালেঞ্জ খুবই কঠিন। লিওনেল মেসিদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা 8.7%। সম্ভাবনা শীর্ষ 10-এর বাকি 3 দল নেদারল্যান্ডস, নরওয়ে ও কলম্বিয়া। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার এক সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জ্বালানি সংকটে কৃষকরা চালাতে পারছেন না সেচ পাম্প, খাদ্য উৎপাদন নিয়ে অনিশ্চয়তা। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা, বেকায়দায় সাধারণ ভোক্তা। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।